যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক সহ নানা চ্যালেঞ্জে কমেছে রপ্তানি আয়, পুনরুদ্ধারে অভ্যন্তরীণ সংকট নিরসন ও নীতি কৌশল গ্রহণের তাগিদ। চীনে রপ্তানি বাড়াতে প্রয়োজন পণ্য বৈচিত্র্যকরণ, দেশটির বড় বিনিয়োগ আসবে জানালেন অর্থমন্ত্রী। বিদেশি কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা, তৈরি হচ্ছে বৈষম্য, মন্তব্য আইসিবি চেয়ারম্যানের। বেসরকারি খাত শক্তিশালী করার পরামর্শ। এলপিজির দাম কমালেও বাজারে নেই প্রভাব, আগের মতোই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে সিলিন্ডার কেনার অভিযোগ ক্রেতাদের। স্বাগত স্টার বিস্টুরেতে, আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কের প্রভাব, বৈশ্বিক বাণিজ্য নীতিতে নানা টানাপোড়েন আর দেশে রাজনৈতিক পালাবদল, এছাড়া জ্বালানি সংকটের ফলে কমেছে রপ্তানি আয়। এমন কারণ তুলে ধরে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আয় পুনরুদ্ধারে কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। একদিকে রাজনৈতিক পালাবদল, অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ এবং দেশে জ্বালানি ও সরবরাহ সংকট, এমন এক কঠিন বাস্তবতায় শেষ হয়েছে 2025-26 অর্থবছর। সদ্য বিদায় নেয়া অর্থবছর শেষে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন বা $4,800 কোটি, যা আগের চেয়ে $28 কোটি কম। তবে উদ্বেগের বিষয় হলো, পুরো অর্থবছরের 12 মাসের মধ্যে 9 মাসই আয় কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি পুনরুদ্ধারে অভ্যন্তরীণ সংকট যেমন কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রবৃদ্ধি না দেখার কারণ হলো, প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সেল কমার কারণে, আনপ্রেডিক্টেবল ট্রাম্প ট্যারিফের কারণে এবং ট্রাম্প ইরান যুদ্ধের কারণে বায়াররা অর্থনৈতিকভাবে পর্যদস্ত। লোকালি আমি যখন গ্যাস সংকট পড়ি তখন আমি কিন্তু টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। ব্যাংকের অসহযোগিতার কারণে আমি টাইমলি ব্যাক টু ব্যাক করতে পারি নাই, টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। গেল অর্থবছরে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয় কমেছে 1.64%। তবে চামড়া, পাট, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে, যদিও কৃষি পণ্যে সামান্য কমেছে। রপ্তানির ধীরগতি প্রসঙ্গে একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। একই সময়ে চীন, ভারত সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইউরোপের বাজারে আগের চেয়ে বেশি রপ্তানি করায় চাপে পড়েছে বাংলাদেশ। 2026-27 অর্থ বছরে যদি আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমাদের এই যে রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এইসব বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু আমাদের উদ্যোক্তারা তো অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। তারা যখন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তারা 12-13% ঋণ নিতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও চলে আসছে। তো সবটা মিলে এই বছরটাও খুবই চ্যালেঞ্জিং হবে। জুন মাসের বড় প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও এটি ধরে রাখতে সরকারকে নীতিগত কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, যেখানে নতুন বাজার, উৎপাদন ব্যয় কমানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে হবে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি সামাল দিতে তৈরি পোশাকের বাইরে চামড়ার মতো সম্ভাবনাময় খাতের মানোন্নয়ন ও রপ্তানি বৈচিত্র্যকরণ জরুরি। এ লক্ষ্যে দেশীয় শিল্পে উৎপাদন খরচ ও শুল্কের চাপ কমাতে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহার ও যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে দেশে টেকসই বিনিয়োগ বাড়াতে চীনা অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চীন থেকে আমদানি করা প্রযুক্তি ও কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। এর ফলে বেজিং থেকে সর্বোচ্চ আমদানি করে ঢাকা 2024-25 অর্থবছরে, যার পরিমাণ ছিল $18.56 বিলিয়ন। এর বিপরীতে রপ্তানি ছিল $1 বিলিয়নেরও কম। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি চাপ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহারের ও যৌথ বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। ওদের যে যন্ত্রাংশ আমরা আনছি, সেগুলো যদি আমরা এখানে তৈরি করতে পারি, আমরা শুধু আমাদের নিজস্ব যে চাহিদা আছে সেটাই পূরণ না, আমরা হয়তোবা আমাদের আশেপাশে দেশে এগুলো এক্সপোর্টের দিকে যেতে পারবো।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে বেরিয়ে এসে রপ্তানি বৈচিত্র্যকরণে নজর দিতে হবে। এতে চীনের রপ্তানি বেড়ে কমে আসবে বাণিজ্য ঘাটতি। সকল নীতি একটা সেক্টরকে ফোকাস করে ডেভেলপ করবেন, তখন হয় কি কোনো কারণে যদি আপনার ওই সেক্টরটা ফেল করে তখন আপনার টোটাল ইকোনমি কলাপস করার একটা ঝুঁকি তৈরি হয়। এখন বাংলাদেশের উচিত হবে যেগুলোর বাইরে অন্য যেগুলো রিলেটিভলি সিম্পল টেকনোলজিতে করা যায়, যেমন লেদার ফুটওয়্যার, নন লেদার ফুটওয়্যার, এই সেক্টরগুলোতে আমরা যদি জয়েন্ট ভেঞ্চারে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারপরে যদি চায়নার বাজার বা পৃথিবীর অন্য বাজারে বিক্রি করতে পারি, সেটা আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য বিনিয়োগ বাড়াতে চট্টগ্রাম ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর তাগিদ দেন অর্থনীতিবিদরা। এমন চুক্তি করা উচিত আমরা হয়তো ইনিশিয়ালি অত বেশি যদি চায়নাকে শূন্য শুল্কের সুবিধা না দিয়ে আমরা যদি লং টার্ম বেসিসে আমাদের ট্যারিফ আমরা খুলব, শুল্কের দরজাটা খুলব, তাহলে হয়তো সেটা আমাদের জন্য লাভবান হবে, যদি এটার সঙ্গে একটা ভালো শক্তিশালী বিনিয়োগ চুক্তি থাকে। বেইজিংয়ের অর্থনৈতিক করিডোর ও শুল্কমুক্ত সুবিধা দ্রুত কাজে লাগাতে না পারলে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে এই বিশাল ঘাটতি সামষ্টিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। দেশে চীনের বড় বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বন্দরের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান এই নগরীকে আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত করা হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন মানুষের জীবনমান উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পৃথক এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে পরিণত করা হবে। এ সময় তিনি জানান বন্দরে চীন ও কোরিয়ার বিনিয়োগ আসবে। লজিস্টিক্যাল হাব হয়ে গেলে, পোর্টগুলো হয়ে গেলে, চাইনিজ জোন, কোরিয়ান জোন সব মিলে চট্টগ্রামে যে সম্ভাবনা, এটা যে আমরা এটাকে সঠিক রূপ দিতে পারবো এবং এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা খালি বাংলাদেশের অর্থনীতিতে না, এটা চট্টগ্রাম এই অঞ্চলে জনগণের ভাগ্য পরিবর্তন করবে আমরা আশা করি। এদিকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন শরকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেয়ায় এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। বাস্তবতার সামনে রেখেও জিডিপির 2% নিয়ে যাওয়া বরাদ্দ, এটা বেশ একটা সাহসী ব্যাপার। সেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে, প্রায় 69,000 কোটি টাকার বরাদ্দ এসছে এবার, প্রায় 6% বাজেটের। সবার জন্য একটা আই ওপেনার, যারা আমরা এখানে কাজ করছি প্রত্যেকের জন্য একটা আই ওপেনার। এটাকে যতটুকু বেশি সমন্বিত করা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব। অন্যদিকে চট্টগ্রামে পৃথক এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী জানান আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় সরকার ইলিশ রপ্তানিতে মনোযোগ বাড়াচ্ছে। উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। গোলালুর প্রোডাকশন সারা বাংলাদেশে এত লক্ষ হেক্টর হবে। আমরা তখন জেলা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ আমরা তখন টার্গেট দিতে পারবো। চাহিদা এত, এর উপর উৎপাদন করার প্রয়োজন নেই। যদি আমরা রপ্তানি করি তখন রপ্তানির জন্য আরেক গ্রুপকে বলবো তোমরা এত একর আবার প্রোডাকশন করো, এটা রপ্তানিতে যাবে। তার মানে উৎপাদনের সাথে চাহিদার সামঞ্জস্যতা যখন আসবে তখন আর মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটুকু নিতে পারে না। এ সময় মন্ত্রী জানান কৃষকের ফলন বছর জুড়ে সংরক্ষণ করতে ইউনিয়নগুলোতে ছোট আকারে হিমাগার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে যেটা উৎপাদন হবে ওই ইউনিয়নেই তার একটা কোল্ড স্টোরেজ থাকবে, মিনি কোল্ড। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন এসব প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা মুনাফা করলেও তা দেশের জনগণের সঙ্গে ভাগ করছে না। রাজধানী এফডিসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যায় বিদেশি কোম্পানি ব্যবসা পরিচালনা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। বেশিরভাগ প্রতিষ্ঠান তালিকার বাইরে থাকায় তাদের মুনাফার অংশ থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। মানে নীতিটা হতে হবে নিউট্রাল।
এই পরিস্থিতি বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা হচ্ছে না। ইউনিলিভার আছে না, ইউনিলিভার আছে না, আপনারা লাক্স সাবান ব্যবহার করেন, ওদের কি জানি ফেয়ার লাভলি, এই সবই তো ব্যবহার করেন। এটা কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি। লিস্টেড মানে ইন্ডিয়া জনগণের কাছে মালিকানা বিক্রি, লিস্টিং হওয়া মানে মালিকানা বিক্রি করা। পাকিস্তানের লিস্টেড কোম্পানি, থাইল্যান্ডের লিস্টেড কোম্পানি, শুধু ঢাকাতে নাই। তাহলে বুঝছেন আপনারা কিভাবে ঠকতেছেন, কিভাবে আপনারা ঠকতেছেন। আপনারা তাদের প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু তাদের প্রফিটের ভাগিদার আপনারা না। এটা কোথাও আছে পৃথিবীতে? রাজধানীর এফডিসি মিলনায়তনে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং বেসরকারি খাতকে শক্তিশালী করা। যে আপনি যদি ভালো কোম্পানি, বড় কোম্পানি, বিদেশি কোম্পানির মালিকানা জনগণকে না দেন, তাহলে আপনার একটা হায়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস হবে না। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে, আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোয় না। আমার দুঃখ হচ্ছে যেগুলো আপনার যথেষ্ট পরিমাণ রিটার্ন দিচ্ছে, ট্রানজ্যাকশন জেনারেট করতেছে, সেগুলো আপনার ক্যাপিটাল মার্কেট লিস্টেড না। এ সময় তিনি নীতি সুধার কমানো, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার দেয়া, ব্যাংকিং খাতে সুশাসন ও পুঁজিবাজারকে আরও কার্যকর করার উপর জোর দেন। সামনে এগিয়ে আসতে পারে, আমি ইকোনমির হাল ধরতে পারে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এলপিজির দাম অনেক কমলেও খুচরা পর্যায়ে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। নির্ধারিত দরে রাজধানীতে মিলছে না 12 কেজির সিলিন্ডার। বিক্রেতাদের দাবি, বিইআরসির বেঁধে দেওয়া দামে তারা পরিবেশকদের কাছ থেকে এলপিজি কিনতে পারছেন না। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন তারা নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করছেন। বৃহস্পতিবার জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1528 টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে এই দামে মিলছে না সিলিন্ডার। রাজধানীর মগবাজার এলাকায় এই খুচরা দোকানে বিক্রি হচ্ছে 1650 টাকায়। ক্যামেরার আড়াল থেকে বাড়তি রাখার পেছনে নানা যুক্তি তুলে ধরেছেন দোকান মালিক। কাস্টমারের দামই না 1528 করে। এই যে স্যারের বেতন 30,000 টাকা ভাড়া, এটা তো আর হাজার না। শুধু মগবাজার নয়, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। খুচরা পর্যায়ের এলপিজি বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত দামেই তারা পরিবেশকদের কাছ থেকে কিনতে পারেন না। এজন্য অনিচ্ছা সত্ত্বেও নিতে হয় বাড়তি দাম। 40 টাকা লাভ থাকে। আমার স্টাফ বেতন আছে 20,000 টাকা, একটা স্টাফের বেতন 20,000 টাকা। দোকান ভাড়া দেওয়া লাগতেছে, গোডাউন ভাড়া দেওয়া লাগতেছে, এই খরচ যদি আমার পোষায় না। তা আল্লাহ বলিও মনে কি মনে ডেলি গ্যাস যায় 5টা-7 টাকার পর যদি 5,000 টাকা আমার জরিমানা দেওয়া লাগে। গ্যাসটার দাম বাড়ার কারণে তাদের যে উপর থেকে যে ফেটতে উঠে গেছে, মানে তারা গ্যাস ইউজ করতে চায় না। এই জন্য আমরা যার কারণে বাধ্য হয়েছি কমাইয়া বিক্রি করার জন্য, যাতে মানুষের এটা আবার ফিরে আসে গ্যাসের প্রতি। যদিও পাইকারি বিক্রেতারা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে তৈরি হওয়া সংকট কমে যাওয়ায় নির্ধারিত দামেই এলপিজি বিক্রি করছেন তারা। সরকারি নির্ধারিত মূল্য 1528 টাকা রাখতেছি, আর বাসায় বাড়িতে পৌঁছাই দিলে সেক্ষেত্রে 1600, 1550 এরকম রাখতেছি। 2 জুলাই 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয় 350 টাকা। এর আগে জুনে কমানো হয়েছিল 55 টাকা। অবশ্য মে মাসে 1 লাফে বাড়ানো হয়েছিল 599 টাকা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বিস টুডে, ফিরছি একটু পরে। দেখছেন স্টার বিস টুডে। এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মীরা। শনিবার রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ, শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি কর্পোরেট জালিয়াতির নজির স্থাপন করেছে এইচএসবিসি বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের কাছে কর্মীদের ছাঁটাই উল্লেখ করলেও বাস্তবে 257 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মূলত শ্রম আইন অনুযায়ী কর্মীদের প্রকৃত পাওনা থেকে বঞ্চিত করতে দ্বিচারিতার আশ্রয় নিয়েছে ব্যাংকটি। চাকরিচ্যুতরা অভিযোগ করেন, তাদের নেওয়া গৃহঋণ সুদ 3% হলেও চাকরিচ্যুতির পর তাদের থেকে 12% সুদ আদায় করা হয়েছে। এইচএসবিসির বিভিন্ন দেশে ছাঁটাই করা কর্মীদের বেতনের 120 গুণ পর্যন্ত অর্থ পরিশোধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে মাত্র 15 গুণ সমপরিমাণ অর্থ। এইচএসবিসি বাংলাদেশ আদালতকে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া শাখা বন্ধের শর্তগুলো বাধ্যতামূলক নয়। এটি শুধু আমাদের জন্য নয়, দেশের পুরো ব্যাংকিং খাতের জন্য একটি উদ্বেগজনক নজির। এইচএসবিসি বাংলাদেশ নিজেই 60 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে।
পূর্ণ উইন্ড ডাউনে অন্য দেশগুলোতে 120 গুণ পর্যন্ত নজির আছে, অথচ বাংলাদেশে তারা দিয়েছে সর্বোচ্চ 15 গুণ। নিজেদের প্রতিষ্ঠানের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের সাথে এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকা। 18 ক্যারেটের 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,53,148 টাকায়। গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,176। ইউরোপের দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ায় এসি কেনার হিড়িক পড়েছে। দীর্ঘদিন ধরে ইউরোপীয়রা এসিকে অপ্রয়োজনীয়, ব্যয়বহুল ও পরিবেশের জন্য ক্ষতিকর মনে করলেও বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা পাল্টাতে শুরু করেছে। তীব্র গরমে প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঠেকাতে ইউরোপ জুড়ে এখন ঘরে ঘরে এসি কেনার ধুম লেগেছে। শীতের অঞ্চল ইউরোপে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আগের তুলনায় গরম বাড়ায় এক সময় এসি বিমুখ ইউরোপের মানুষ এবার শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র কিনতে হুমড়ি খেয়ে পড়েছে। এই সুযোগে এশিয়ার এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওই অঞ্চলে বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যুক্তরাষ্ট্র শীত প্রধান হলেও সেখানে প্রায় 90% বাড়িতে এসি আছে। তবে ইউরোপে এই হার মাত্র 20%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইউরোপ মহাদেশে প্রতি বছর অতিরিক্ত গরমে প্রায় 1,75,000 মানুষের মৃত্যু হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এসি এখন বিলাসিতা নয়, বরং জরুরি পণ্যে পরিণত হয়েছে। ইউরোপে এসির চাহিদা বাড়ায় সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি, আর চীনের মিডিয়া, জাপানের মিৎসুবিশি ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠানগুলো। স্যামসাং জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে ইতালি, স্পেন ও ফ্রান্সে তাদের এসি বিক্রি ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আগাম ক্রয়াদেশও। বাজার পরিসংখ্যান বলছে জার্মানিতে মে মাসে অনলাইনে এসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 37% বেড়েছে। একই সময় স্পেন ও ফ্রান্সে এসি সরবরাহ বেড়েছে 108%। ইউরোপে একটি এসি স্থাপনে $1,100 বেশি খরচ হতে পারে, যা অনেক পরিবারের নাগালের বাইরে। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার বিস টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।